আজকের আড্ডাট মায়া 125তম, সবটাই কিন্তু গান নিয়ে। আজকের আড্ডায় আমাদের সাথে যিনি রয়েছেন প্রবুদ্ধ ব্যানার্জি। একটু প্রবুদ্ধ সম্বন্ধে না বললেই না, আপনারা জানেন অনেকেই, তাও আমি একটু বলে দিই। প্রবুদ্ধর একটু ছোট্ট করে গল্প বলি। প্রবুদ্ধ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে যাদবপুর ইউনিভার্সিটি। করতে করতে কয়েকজনের একটা গ্রুপ, গান বাজনা সুর এই দিতে দিতে একদিন তৈরি হয়ে গেল নগর ফিলোমেল। সেই যে নগর ফিলোমেল শুরু হলো, এবং তারপরে যখন রেকর্ডিং হলো, রেকর্ডিং পরে রিলিজ হলো, সেই রিলিজের সময় প্রবুদ্ধ চাকরি সূত্রে পাড়ি দিয়েছে মুম্বাই। মুম্বাই তো পাড়ি দিয়েছে, কিন্তু মনটা পড়ে রয়েছে সুরে, মনটা পড়ে রয়েছে গানে, মনটা পড়ে রয়েছে বাজনায়। কোনো একটা দিন ছেড়ে দিল চাকরি, চলে আসলো কলকাতা। ইচ্ছা ছিল ছবিতে গান করার, কিন্তু চলে আসলো অ্যাডে। অ্যাড ফিল্ম থেকে শুরু করে পুরো আজকে পর্যন্ত যে জার্নিটা, সেই জার্নিটাই পুরোটা পরপর চলবে। আপনারা সেটা যেতে যেতে শুনতে পাবেন কীরকমভাবে প্রবুদ্ধ দিনটা এগিয়েছে। প্রবুদ্ধ আমাদের সাথে, প্রবুদ্ধকে ডেকে দিই। প্রবুদ্ধ, নতুন করে কি বলবো আমি ঠিক বুঝতে পারছি না। সেটা হচ্ছে গান বাজনাটা ছোটোবেলা থেকেই করি, 4 বছর বয়স থেকে শুরু করেছি। আমার মা ভালো রবীন্দ্রসঙ্গীত গাইতেন। আর তারপর যেটা হয়েছিল, আমার বাবার গান বাজনার সঙ্গে খুব একটা কোনো সম্পর্ক ছিল না, এ রাজনীতি করতেন। যখন 5 বছর বয়স, তখন বাবা মাকে বলল যে ওরে ভায়োলিন শেখাও, ভায়োলিনে কোনো ঘাট থাকে না, ওর ফান্ডামেন্টালসগুলো পরিষ্কার হইয়া যাইব। তো সেই শুরু হলো ভায়োলিন শেখা। ক্লাস 10 অবধি ভায়োলিন শিখলাম, তারপরে নানান কারণে ভায়োলিনটা ছেড়ে দিলাম। প্রথমত এটা আমি অনেক পরে আমার একটা উপলব্ধি হয়েছে যে ভায়োলিন যখন শিখতাম, যেহেতু আমি ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শিখতাম, সেই জন্য খুব স্বাভাবিকভাবেই ছোটোবেলা থেকে আমার প্রবণতাটা হয়ে গিয়েছিল ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোরের প্রতি, যে ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর কীভাবে করে। কিন্তু তখন কোনোদিনও আমি ভাবিনি, আমি জানতাম না যে আমি একজন সঙ্গীত পরিচালক হব, সেটা জেনেছি অনেক পরে, 40 বছরের পরে। তো যাই হোক, ছোটোবেলা থেকেই সেই প্রোপেন্সিটিটা ছিল আমার মধ্যে, যে কিভাবে একটা অর্কেস্ট্রেশন হয়, কিংবা কোনো একটা গান শুনে সেটাকে মোটামুটি একটা ভাগ করে নেওয়া, যে তাতে কী লাইন্স বাজছে, তাতে বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলোতে কী বাজছে, এবং সেটা মূলত এই আমার ট্রেনিংয়ের জন্যই হয়তো হয়েছিল, এবং ইন্টারেস্টটা বারবার ওদিকে চলে যেত, এবং নিজের অগোচরেই যেটা মাথার মধ্যে ঘুরতো, সেটা পরে বুঝতে পারলাম যে একটা মিউজিক প্রোডাকশনের দিকে একটা অ্যাফিনিটি থাকা, সেটা খুব মানে একটা হামাগুড়ি দিয়ে নিজের ভেতরেই আসছে, আমি টের পাচ্ছি না এই টাইপের। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল শুনতে শুনতে একটা জিনিস হয়েছিল, ন্যাচারালি প্রত্যেকেরই কিছু ফেভারিট কম্পোজার থাকে, আমারও ছিল। আমাকে খুব বেশি নাড়া দিত গিয়ে বাখ, এবং এখনও আমি যখন দিন শুরু করি একেবারে, কিংবা দিন শুরু না করলেও কোনো না সময় আমার একদিনও যায় না যে আমি বাখের কোনো কিছু শুনিনি। আমি একটা ছোটো বাখের পিস দিয়ে বঞ্চ শুরু করি। আমি ক্লাসিক্যাল গিটারিস্ট নই, কাজেই লোকে যেরকম বাখের পিস ক্লাসিক্যাল গিটারে বাজায়, মনে হয় 2টো গিটার বাজছে, 3টে গিটার বাজছে, সেটা পারবো না। কিন্তু আমি যেটা বাখের যেই কম্পোজিশনটা বাজাবো, সেটা বেসিক্যালি একটা ফ্লুটের কম্পোজিশন। যখন যাদবপুরে ঢুকলাম, তখন ডেফিনেটলি একটা টার্নিং পয়েন্ট এলো। সেটা হচ্ছে আমার এক বন্ধু ছিল, তো সে আমাকে একদিন তার বাড়িতে ডাকলো। অ্যাকচুয়ালি ফ্রেশার্স ওয়েলকামে সবাই কে কী করে, তখন আমি মাউথ অর্গানে বব ডিলানের একটা গান বাজিয়েছিলাম। তো তারপর বললো, তুই বব ডিলান শুনেছিস, তুই কি পিট সিগারের গান শুনেছিস? তো বললো, আমার বাড়িতে আয়। তো আমি ওর বাড়িতে গেলাম, পিট সিগারের গান শুনলাম। ওর বাবার অ্যাকচুয়ালি বিশাল বড় কালেকশন ছিল, মানে এরকম আমি দেখিনি তখনকার দিনে। ওর বাবার বোধহয় প্রায় 2000-এরও বেশি লং প্লেইং রেকর্ড ছিল, আমেরিকান প্রোটেস্ট সং, বিভিন্ন প্রোটেস্ট সং, ওয়েস্টার্ন ক্লাসিক্যাল। তো সেখানে পিট সিগারের গান শুনলাম। আমি ঠিক করলাম আমি গিটার বাজাবো। সেই শুরু হলো গিটার বাজানো, এবং তারপর না পরপর যোগগুলো আসতে শুরু করলো। মানে
আমি গিটার বাজালাম, গিটার বাজাতে বাজাতে গান করলাম। গান গাওয়ার খুব শখ, কোনো কালেই গাইতে পারি না। ছোটোবেলায় থেকে লোকে গান শুনে খুব দয়া করে মন দিয়ে শুনে, মুখ টিপে হাসে, বলে বড় ভাব গানে। তা থেকে এখনও হাসে। তো যাই হোক, পিট সিগারের দুটো গান আমাকে প্রচণ্ড নাড়া দিয়েছিল। প্রথমেই অনেক গানই নাড়া দিয়েছে, তারপর মানে একটা সময় ছিল, এখন বয়সের সঙ্গে সঙ্গে অনেক ভুলে যাচ্ছি, কিন্তু একসঙ্গে অন্তত 100-4 গান পিট সিগারেট আমার মাথায় থাকতো, উইথ লিরিক্স এভরিথিং। সেটা ক্রমশ কমছে এখন জিনিসটা, প্লাস চর্চাও হয় না। তো যেই গানটা প্রথম পিট সিগারের গান যেটা আমি শুনেছিলাম, সেই গানটা আমি একটু করার চেষ্টা করছি। God bless the grass that grows through cement. It's green and it's tender and it's easily bent. And after a while, it leaps up its head. And the grass is living, but the stone is dead. God bless the grass, God bless the grass that's gentle and low. The roots, they are deep and their will is to grow. God bless the truth, a friend of the poor, and the wild grass growing round the poor man's door. God bless the grass. আমি জীবনে প্রথম ঝংরুয়ান বাজিয়ে পাবলিকলি গাইলাম। একটা চল ছিল, সেটা সবার অবশ্যই সেই হ্যাবিটটা হয়তো ডেভেলপ করতো না, কিন্তু আমার মতো করে গিয়েছিল। আমাদের না প্রথম থেকেই খুব জোর দেওয়া হতো। আমার মনে হয় এখানে অনেকেই আছে যাদের যা এজ রেঞ্জ আমি দেখছি, সেটা হচ্ছে বই পড়ার অভ্যেস করানো, এবং এটা খুব জোর করেই করা হতো। এবং সেটা যে শুধু মানে, এবং তাতে কিছু সেট জিনিস ছিল যে এগুলো পড়তেই হবে। শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র, কিছুটা রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর ইত্যাদি, এবং তার সঙ্গে সঙ্গে ক্লাসিক্স পড়া। এবং এই যে ক্লাসিক্স বলতেই আমার মনে পড়লো, ক্লাসিক্সের মধ্যে আমাদের যেটা খুব ইম্পর্টেন্ট ছিল, সেটা হচ্ছে রাশিয়ান ক্লাসিক্সগুলো পড়া। সেই সময় স্কুলেই যখন পড়তাম, তখন একটা উপন্যাস আমাকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছিল, সেটা হচ্ছে গিয়ে মিখাইল শোলোকভের অ্যান্ড কোয়াইট ফ্লোজ দ্য ডন। এবং ওই যুদ্ধের সময় চারিদিক ফাঁকা হয়ে যাচ্ছে, কোনো লোকজন নেই, কসাকরা আস্তে আস্তে ঘোড়ায় চড়ে ঢুকছে, ডন নদীর পাড় দিয়ে যাচ্ছে, এবং বলছে যে কোথায় লোকজন, কোথায়, ওয়ের হ্যাভ অল দ্য গন, ওরা সব কোথায় গেল? বলে কোথায় আর যাবে, সব তো মরে গেছে। এবং ওর যে ডেসক্রিপশনগুলো ছিল, সেগুলো আমাকে ভীষণভাবে হন্ট করতো। যখন পিট সিগার শুনলাম, সেই গানটা শুনে আমার কিন্তু মিখাইল শোলোকভের অ্যান্ড কোয়াইট ফ্লোজ দ্য ডন উপন্যাসটার কথা মনে পড়ে গেল। ইন্টারেস্টিংলি তার বেশ কিছু পরে পিট সিগারেরই একটা লেখা পড়েছিলাম যে ওয়্যার হ্যাভ অল দ্য ফ্লাওয়ার্স গন গানটা উনি কীভাবে করেছিলেন। আশ্চর্য ব্যাপার, উনিও অ্যান্ড কোয়াইট ফ্লোজ দ্য ডন থেকেই ইন্সপায়ার্ড হয়ে এই গানটা লিখেছিলেন। উনি আবার প্লেনে ট্রাভেল করছিলেন এবং ওপর থেকে দেখছে নিচে ধুধু করছে প্রান্তর। এবং আরেকটা গান আছে, এটা একটা কসাকদের একটা খুব পুরনো ফোক সং আছে, যেটার নাম হচ্ছে কোলাডা ডুডো। গানটার সুরটা একদম অন্যরকম, এবং এই গানটা প্রথম পাবলিশড হয়েছিল তখন কিন্তু ভিয়েতনাম ওয়ার তুঙ্গে চলছে। Where have all the flowers gone? Long time passing. Where have all the flowers gone? Long time ago. Where have all the flowers gone? The girls have picked them, everyone. When will they ever learn? এই লাইনটা, when will they ever learn? একবার একসঙ্গে সবাই, when will they ever learn? When will they ever learn? এমকের সঙ্গে আমার প্রথম আলাপ হয়েছিল 2006 সালে, 6তে। আমার দ্বিতীয় সিনেমা ভায়া দার্জিলিংয়ে ও
ও গান লিখেছে, দুটো গান লিখেছিল। এমকে একজন সাহিত্যিক এবং উনি যে গান লেখে, লিরিক্স লেখে, এমকে প্রথম আমাকে শোনালো ও মেঘদূতটাকে নিজের মতন করে ওটাকে প্যারাফ্রেজ করে একদম অন্য ফরম্যাটে ও করেছিল। যখন ওটা করলো আমার একটা মাথায় আইডিয়া এসেছিলো যে এই পুরোটাকে আমি মিউজিক্যাল করব। সেটা দিয়ে শুরু হয় আমাদের। তো তাতে ইনফ্যাক্ট তখন আমরা খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট ফোক সং ভেঙে করতাম। তো মেঘদূতে একটা জায়গায় একটা ডিসক্রিপশন ছিল যে মেঘ যখন চম্বলের উপর দিয়ে যাচ্ছে, তো ওটা একটু বড়। আমার মেঘদূতটাকে অনুবাদ বলি না, ওটাকে রূপান্তরণ বলি। কেননা কালিদাস, আমি দেখলাম যে যক্ষিণীর বিরহের একটু বেশি তুল দিয়ে দিয়েছেন। তাই আমি দেখলাম যে যক্ষের দুঃখটা একটু হয়তো মানে থেকে গেছে, কোথাও চাপা পড়ে গেছে। চম্বল দিয়ে যখন মেঘটা ক্রস করছে তখন উনি দশপুর, দাসার্ণ বলে তখন বলতো সংস্কৃতে, এখন দশপুর বলে বলি আমরা, সেই জন্য আমি দশপুর শব্দটা ব্যবহার করেছি। ওটাকে একটা করতে করতে আমরা বেশিরভাগই আমাদের নিজের শাস্ত্রীয় যা রাগগুলো আছে এবং তার ফোক লোকগীতি যে আমাদের আমরা করি, ওখান থেকেই লয়গুলো তোলা হয়েছে। তো হঠাৎ করে প্রবুদ্ধ মানে বাজাতে বাজাতে ইটস অল হ্যাপেন জাস্ট লাইক আ ন্যাচুরাল। সো আমি ওই এক দুটা ছন্দ আপনাদেরকে শোনাবো। দশপুর কি সুন্দরিয়া বসতি চম্বল के उस पार, चंबल के उस पार, भंवरों के गुण से ओत प्रोत उनकी चितवन में धार, उनकी चितवन में धार। दसपुर की सुंदरियां बसती चंबल के उस पार, चंबल के उस पार। 1970-তে শেষ হচ্ছে গঙ্গারাতন বলে একজন ভোজপুরি লোককে নিয়ে, কিন্তু তার দুই পুরুষ আগে থেকে আরম্ভ। ওইটাও আমি দেখলাম যে মানে এটা একটা না, মানে একটা হিউম্যান সাগার মতন ও লিখে ফেলেছে। আমার এত নাড়া দিল, আমরা ঠিক করলাম যে এটা আমরা পুরোটা একটা অডিও বই হিসেবে করব। কোনো টার্গেট ছিল না, জাস্ট করব। আমরা 4 বছর কাজ করেছি বইটার পেছনে। 26টা গান ভোজপুরি ভাষায় কম্পোজ করা হয়েছে। 350 পেজ, 357 পেজেস নভেল। ইটস আ ভেরি বিগ নভেল। এবং 1860 থেকে আরম্ভ, দ্য ফার্স্ট জাহাজ এখান থেকে যে গিয়েছিল নিয়ে নাটাল, সাউথ আফ্রিকা, গিরমিটিয়াদের নিয়ে এখান থেকে, কলকাতা থেকে, তার দিস ইজ এ স্টোরি অফ 3 জেনারেশনস অফ দ্যাট ইনডেঞ্চার্ড লেবার। তো এই গানটা হচ্ছে বেসিক্যালি, এখানে একটা শব্দ তিসি আপনারা জানেন, বাংলাতেও তিসি বলি আমরা বোধহয়, লিনসিড। তিসির খুব খেতি হয় ওখানে চম্পারণ দিকে। তো ওই তিসি বলছে যে তিসিটা তো আর ফোলাবে না, আর জমিগুলো বাঁজ হয়ে গেছে। এই নীলহা, ওরা নীলহা বলতো, নীল কুঠির মালিকগুলোকে, নীলহারা আমাদের সব বর্তন বাসন সবই নিয়ে গেল, আর কি পাবো আমরা এখানে। हरियार धनवा के नील भइल खेतिया, नील भइल खेतिया, सुना ए लोगिन ए दुख भरल बतिया, नील भइल खेतिया। নগর ফিল্মেল স্টেজটাতে চলে আসি। নগর ফিল্মেলে ইন্দ্র আবার সেই ও এলো আমার বাড়িতে, নগর ফিল্মেলে জয়েন করলাম, ইন্দ্রজিতের বাড়িতে গেলাম। সেখানে গিয়ে দেখি যাদবপুরেরই আমারই একজন জুনিয়র রিমলি সেনগুপ্ত ও আছে। রিমলি আর আমি আলাদাভাবে গান করতাম, যাদবপুরে আমরা পিট সিগারের গান করতাম, প্রোটেস্ট সংস করতাম, কিন্তু ও যে নগর ফিল্মের আছে, ও যে ডেকেছে যায় না। প্লাস আমার আরেক স্কুলের বন্ধু, আমার থেকে একটু জুনিয়র, সৌগত ব্যানার্জি। তো ইন্দ্রজিৎ এলো, ইন্দ্রজিৎ শোনালো, গান শোনালো, এবং আমাদের আরও গান তৈরি হওয়া আরম্ভ হলো। গান, তার হারমোনি পার্টগুলো ওয়ার্কআউট করা, এবং আমাদের বেসিক লাইন আপটা ছিল সৌগত গিটার বাজাতো, ম্যান্ডোলিন বাজাতো, ভায়োলিন বাজাতো, আমি মূলত গিটারটাই বাজাতাম, মাউথ অর্গান বাজাতাম। ইন্দ্রজিৎও জাস্ট হয়তো একটা গিটার স্ট্রাম করতো, কিন্তু মেনলি ওই গাইতো, আমরা হারমোনি করতাম। তারপরে তো HMV-তে ক্যাসেট বেরোলো, কিছু গান তৈরি হয়েছিল যেগুলো কিন্তু আজ অবধি কোনোদিনও পাবলিশড হয়নি। আজকে যেই গানটা করব সেই গানটা কোনোদিনও পাবলিশড তো হয়নি,
এই গানটা প্রথম আমরা পাবলিকলি করব আজকে। যেটা বলার সেটা হচ্ছে এই গানটা না প্রথম গৌতম দা লিখেছিলেন 1985 সালে, মানে আজ প্রায় 40 বছর হতে চললো। এবং এইটা প্রভূতি যেমন বলছি, যেটা প্রথম আমরা আমাদের দুজন বা গৌতম নাগের বাইরে, তিনজনের বাইরে প্রথম গানটা গাইছি আর কি। ঝিকমিক শ্যান্ডেলিয়ার দেয়ালে ঝর্ণা ঝরে, শীততাপ নিয়ন্ত্রিত ঘরময় হিমেল বাতাস, সেই ঘর আকাশ ছোঁয়া স্বর্গের কাছাকাছি, সেই ঘর আকাশ ছোঁয়া স্বর্গের কাছাকাছি। লিফটে আসেন উঠে অতিকায় মানুষেরা, দরজায় কোকিল কাঁদে, রোবট শরীর ঢোকে, কোয়ার্টস সময় ধরে রিপুদের আনাগোনা, তাদের রিমোট ছোঁয়ায় কে যান গোলাম আলী, তাদের রিমোট ছোঁয়ায় কে যান গোলাম আলী। আমার জীবনের প্রথম বিজ্ঞাপন সিকা কোয়ালক্রিট বলে একটা প্রোডাক্ট এজেন্সি ছিল, ইনার সার্কেল, সুগত বসে আছে। সুগত আজকে এসছে, আমার খুব ভালো লাগছে, কারণ আমার জীবনের অনেকগুলো জিনিস না প্রথম ওদের সঙ্গে। আমার জীবনের প্রথম বিজ্ঞাপন সুগতর সঙ্গে, আমার জীবনের প্রথম অডিও অ্যালবাম মানে নন ফিল্মি অ্যালবাম, আমার জীবনের প্রথম রেডিও স্পট ওদের সঙ্গে, আমার প্রথম FM চ্যানেলের ব্র্যান্ড সং ওদের সঙ্গে। তো যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ড সং। এটা আমার আজকে খুব হাসির পাচ্ছে, কারণ ওই বললো যে এটা করো, যেটা করিনি কোনো দিনও। অনেকটা ওই শ্রাবন্তী মজুমদার যেরকম বোরোলিনের গান শোনাতো আর P3 শোনাতো, সেরকম ও বললো যে তুমি এই জিঙ্গলটা আজকে একটু করে শুনিও। সেটা হচ্ছে গিয়ে একটা স্টেশনের জন্য, সেটার কথা ওই লিখেছিল। তো সেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখা গেল যে ওরা যে ব্রিফটা দিয়েছিল এজেন্সি, সেটা হচ্ছে যে রেডিওটা সবার কাছে একটা খুব একটা পার্সোনালাইজড একটা এক্সপিরিয়েন্স। লোকে কানে ট্রানজিস্টার নিয়ে, সে পাড়ার ইস্ত্রিওয়ালাই হোক কি যেই হোক, আমরা খুব ওটা একটা ব্যক্তিগত অভিজ্ঞতা, পার্সোনালাইজড। তো দ্য সং শুড নট বি আ ভেরি মাচ এক্সুবারেন্ট কাইন্ড অফ আ থিং, একটা বেশ একটু ইন্টারনালাইজ করা এরকম একটা গানের কিছু হওয়া দরকার। ক্লায়েন্ট এককালে ইঞ্জিনিয়ার ছিল, আমি তারপরে শুনলাম সে আমার থেকে 4 বছরের জুনিয়র, যাদবপুর মেকানিক্যাল। সে একবারে শুনে অ্যাপ্রুভ করে দিল গানটা। সকাল আসে তোমার গানের সুরে, একলা দুপুর তোমার কথায় কাটে, সন্ধে নামলে কফির সাথে তুমি, গল্পে তোমার রাত্রি পিছু হাঁটে। থাকলে তুমি মনটা হারায়, পেছন পানে থমকে দাঁড়ায়। থাকলে তুমি মনটা হারায়, পেছন পানে থমকে দাঁড়ায়। ফেরায় যত পুরনো সুর আবার নতুন করে। 91.9 Friends FM, 91.9 Friends FM, 91.9 Friends FM, তোমার মনের স্টেশন। খুব একটা এখন গুরুত্ব দিই না, কিন্তু একটা রেডিও স্পট, ওটা তো একটা অডিও মিডিয়াম, আমি চোখে দেখতে পাচ্ছি না। আমাকে যা বলতে হবে শব্দ এবং কথা এবং সুরের মাধ্যমে বলতে হবে, যাতে ওই জিনিসটা আমার চোখের সামনে ভেসে ওঠে। একজন গাড়ি চালাতে শুনছে, একজন কাজের মধ্যে শুনছে, সেজন্য ওই জিনিসটাকে বুঝতে পারে। আমরা টাইমস অফ ইন্ডিয়ার জন্য অসংখ্য রেডিও স্পট করতাম। একটা খুব বড় ব্যাপার ছিল, টাইমস অফ ইন্ডিয়ার মতো ক্লায়েন্ট আমরা পেয়েছিলাম যারা আমাদের রেডিও স্পট করার জন্য খুব ভালো বাজেট দিত এবং সম্পূর্ণ ফ্রি হ্যান্ড দিত। এটাই খুব ইম্পর্টেন্ট জিনিস। আমরা তার জন্য খালি ওরা বলতো আমাদের রেডিও মির্চি স্টুডিওতে করতে হবে প্রোডাকশনটা, উইচ ইজ অ্যাবসলিউটলি ওকে উইথ আস।
তো প্রবুদ্ধ এত সব ইন্টারেস্টিং রেডিও স্পট করেছিল, যেটা এখন আমি সত্যি কথা, এখন কোনো রেডিও স্পট এইভাবে হয় না, এভাবে প্ল্যানিংও হয় না, এভাবে করাও হয় না। আমার খুব ইন্টারেস্টিং লাগে দুটো জিনিস। অবভিয়াসলি ফিল্মটা আমার প্যাশন, মানে এবং ব্যাকগ্রাউন্ড স্কোর বিশেষ করে এটা আমার একটা প্যাশন। আমি ছোটোবেলা থেকে যেটা বললাম যে প্রচণ্ডভাবে ব্যাকগ্রাউন্ড স্কোরের দিকে আমার একটা কান চলে যেত, এবং যত দিন যাচ্ছে তত রিয়েলাইজ করছি যে একটা ফিল্মকে একটা ব্যাকগ্রাউন্ড স্কোর কোথায় তুলে নিয়ে যেতে পারে। ব্যাকগ্রাউন্ড স্কোর ছাড়াও আমাদের দেশে সিনেমাতে গানের একটা অন্য সিগনিফিকেন্স আছে, কারণ আমাদের দেশে আমরা খুব গান প্রধান একটা জাতি। মানে আমাদের এমনকি মৃত্যুর সময়ও গান হয়, ফিউনারাল প্রসেশনেরও গান হয়, জন্ম থেকে গান শুরু হয়, একদম শেষ দিন অবধি চলে। তো ন্যাচারালি ফিল্মের গান হয়। এবার ফিল্মের গান যখন আসে তখন খুব ইন্টারেস্টিং সব ইন্টারাকশন হয়। তো তাদের মধ্যে একজন হচ্ছে গিয়ে অনিন্দ চট্টোপাধ্যায়। অনিন্দ অনেক কিছুই করে। আমি ওকে ইয়ার্কি মেরে বলি যে তুমি 9টা জিনিস একসঙ্গে চালাও, কিন্তু তার মধ্যে যেটা আমার সবচেয়ে বড় ভালো লাগে সেটা হচ্ছে লেখা এমনি। কিন্তু ও খুব ইন্টারেস্টিং লিরিক্স নিয়ে আসে, গানের সুর নিয়ে আসে, এবং অনিন্দর সঙ্গে আমার নানানভাবে ইন্টারাকশন হয়। সেটা কখনো হয় ও ফিল্মের ডিরেক্টর, আমি তার ব্যাকগ্রাউন্ড স্কোর, কখনো ও ফিল্মের লিরিক্স লিখলো, আমি তাতে সুর দিলাম, আরেকজন কেউ গাইলো, কখনো ও নিজেই সুর দিল, নিজেই গাইলো, আমি হয়তো সেটাকে প্রডিউস করে দিলাম। তো একটা গান আমার মনে খুব আমার ফেভারিট গান এটা, সেটা অনিন্দ একটু গাইবে নাকি? তুমি আর প্রস্মিতাও এসছে। প্রস্মিতা কোথায় ঘাপটি মেটে রয়েছে নাকি? একটু আসবে প্লিজ। এখন নতুন একটা টার্ম হয়েছে না, যে রাত্রি 3টের কে বন্ধু, কে 2:30-এর বন্ধু। তো প্রবুদ্ধদা হচ্ছে আমার ওই রকম বন্ধু। রাত্রির বেলা আমি জানি 2:30-এর সময় আছো বললে একটা সাড়া পাই আর কি। তো এটা একমাত্র আমি জানতাম উপল এরাম করে, এখন দেখছি প্রবুদ্ধদাও রাত জাগা পাখি হয়ে গেছে। একমাত্র আমরা যখন প্রবুদ্ধদাকে জোরজার করে বেড়াতে নিয়ে যাই, সেটা কখনো শান্তিনিকেতন, কখনো জর্ডন, তো প্রবুদ্ধদা সেখানে ঘুম থেকে উঠে বলে যে 6 মাস বাদে ঘুমোলাম। একটা লোক 6 মাস বাদে বাদে ঘুমিয়ে যে এরা মিউজিক করে যাচ্ছে, এবং বাংলা সিনেমার বিজিএম মানে ব্যাকবোন আর কি বলে আর কি প্রায় প্রতিষ্ঠিত। কোনো বিপদ হলেই প্রবুদ্ধদার কাছে দৌড়ই, একটু বাঁচাও বলে, ঠিক করে দেয়। ফলে রাত্রি 2টোয় গান রেকর্ড করেছে, এটা খুব বড় কথা নয়। কি রেকর্ড করেছে সেটা বড় কথা, সেইটা বরং আপনারা শুনুন। অজানা দিন কেউ ডাকছে, আলোর টিপ ডাক বাক্সে, এ কেমন দিন শুরু পিকনিক, ওই আকাশে প্লেন, রোদ ঝিকমি, ওই দেখো সূর্যি গেল পাটে, গান বাজে ময়দান কনসার্টে, ওই দেখো সূর্যি গেল পাটে, গান বাজে ময়দান কনসার্টে, এই জীবনের সহজ পাঠে শব্দের আয়োজক ভালো বন্ধু। কথা উড়ছে কথা জুড়ছে খুশি খুচরোর সঞ্চয়, কার ঠোঁটে অস্ফুটে ফোটে বর্ণ পরিচয়। কথা উড়ছে কথা জুড়ছে খুশি খুচরোর সঞ্চয়, কার ঠোঁটে অস্ফুটে ফোটে বর্ণ পরিচয়। হলো অল্প পরিচয়, হলো গল্প অভিনয়, আরো বেশি যদি হয় হলে হোক না। আমাদের এরকমও হয়েছে, অনেক গান হয়েছে যেগুলো কিনা আউটরাইট রিজেক্টেড হয়েছে, সেগুলো সব জমছে। সঙ্গে বেড়াতে গিয়েছিলাম, তো সেখানে একটু উপলেরই প্ল্যান যে আমরা যাচ্ছি এতগুলো মিউজিশিয়ান একসঙ্গে, একটা গান কেন তৈরি হবে না। আমরা জর্ডন বেড়াতে গেছি, তো সেখানে সবাই আমরা বিভিন্ন আমাদের ছবি টবি তুলে পরে একটা মিউজিক ভিডিও হবে। তো সেই গানটা প্রবুদ্ধদাকে, আমার কাজ ছিল গানটা লেখা, আমি করে দিয়েছিলাম। সুর উপল করেছে, প্রবুদ্ধদা করেছে, ওরা সবাই মিলে কম্পোজ করেছে। তো জর্ডন থেকে ফিরে এসেছি, কমাস হলো আগের বছর। আমার মনে হয় নেক্সট ওয়ার্ল্ড কাপের আগে নিশ্চয়ই হয়ে যাবে।
সকাল তোমায় দেবে আলো, পাট ভাঙা রৌদ্রের স্নান, দুপুর তোমায় দিল আদর, আমাদের ছোট নদী গান। বিকেল তোমার কথা মালা, খেলনা বাটির খোলা চা, রাত্রি দেখেছে বোবা চোখে পূর্ণিমা চৈত্রের চাঁদ। চলে গেছে গেছে যেদিন মধুমাসের ছদ্মবেশ, তোমারও হাত দুহাত জুড়ে ফুল ছোঁড়ার বদভ্যেস। খেলা কি শেষ নাকি বেলা শুরু? 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 থ্যাংক ইউ। এই গানটা একটা কথাই খালি বলি, যেটা হচ্ছে আমাদের মানে দুজনেরই ভীষণ প্রিয় শিল্পী, শুধু আমাদের কেন, অনেকে, সুমন দা মানে কবির সুমন, তা আমরা কম্পোজ করে এটা ওনাকে গাওয়াবার কথা ভেবেছিলাম, একসঙ্গে গিয়ে শুনিয়েছিলাম, উনি এই গানটা গেয়েওছেন। ওনার মতো করে আমরা হয়তো গাইতে পারলাম না বা তৈরি করতে পারলাম না, কিন্তু খুব খুব প্রিয় কম্পোজিশন। মানে আমার মিউজিক জীবনের এটা একটা খুব বড় প্রাপ্তি যে আমার লেখা একটি গান এবং আমার কম্পোজ করা একটি গান কবির সুমন গাইছেন। অনিন্দর কথা বললেই বাই ডিফল্ট না আরেকজনের কথা চলে আসে। উপল তুমি চলে এসো। অনেকেই হয়তো যেটা জানে না সেটা হচ্ছে উপল কিন্তু হি ইজ অ্যান এক্সেলেন্ট পারকাশনিস্ট, এটা অনেকে জানে না। এত কমপ্লিকেটেড জিনিসকে এত সহজভাবে শুনিয়ে দিতে পারে ও, তো মানে এটা একটা মানে আই উইশ কোনো দিন একটা আসবে যেদিন হয়তো আমরা পারফর্ম করবো, উপলকে বলবো যে না তুমি গান গাইবে না, গান গাওয়া চলবে না, তুমি খালি পারকাশন বাজাবে আমাদের সঙ্গে। প্রবুদ্ধদার সাথে এরকম নানান প্রজেক্ট আমরা করেছি যেগুলো কোনোদিন কোনো আলো দেখেনি সেভাবে। এগুলোতে একটা আমরাই client। ইউটিউবে আছে, যেমনি এই গানটা রয়েছে, এটা দীপাংশু এখনকার প্রজন্মের খুব একজন নামকরা লিরিসিস্ট, ও অনেক অনেক কবিও বটে আর কি, খুব ভালো লেখে আর কি। তো ও আমাকে মাঝে মাঝে গান পাঠায়, হ্যাঁ, যেমনি নীলাঞ্জন পাঠায়, প্রসেন পাঠায়, আর আমরা তখন মনে হয় যে এটা দেখি যদি সুর করতে পারি। তো এই গানটা পাঠিয়েছিল এবং এটা খুব আপনি সুর হয়ে গেছিলো, মানে খুব যে সময় লেগেছিলো তা না। এবং সুর করার পরে আমার মানে আমি অনিন্দকে খুব ভালোবাসি, আবার খুব হিংসেও করি, হ্যাঁ, বলে অনিন্দ প্রবুদ্ধদার সাথে কাজ করছে, আমি পাচ্ছি না, দাঁড় হয় আমি দেখাচ্ছি মজা। তো এই গানটা পাওয়ার সাথে সাথে আমি প্রবুদ্ধদাকে ফোন করি, প্রবুদ্ধদা আমি তোমাকে 1 পয়সাও দিতে পারবো না, কিন্তু তোমাকে আমার এই গানটা আমার সাথে বাজাতে হবে। তো সেরকমভাবেই অনিন্দ সিনেমা করে। আমারও এই কদিন আগে একটা অ্যানিমেশন ফিল্ম বানিয়েছি 3 মিনিটের। এই গানটার টপিকটা খুব ইন্টারেস্টিং। এই গানটা বেসিক্যালি পিয়ানোকে নিয়ে। কালো সুরে সাদা সুরে আঙুলের নাচে, দূরে কেউ অগোছালো জেগে বসে আছে, সে আমায় ছুঁতেছে, উঁকি দেয় মনে, সারা রাত পাতা ঝরে আমাদের উঠোনে। অনিন্দর সঙ্গে আরেক ধরনের আমার ইন্টারাকশন হয়, যেখানে ও হয়তো সুর করেছে কিন্তু ও লেখেনি। এরকম একটা কেস এসেছিল যেখানে লিরিসিস্ট হচ্ছে গিয়ে আমার এখন অবধি কাজ করা যে ইয়াংগেস্ট ফিল্ম ডাইরেক্টর, তার নাম হচ্ছে ঋদ্ধি সেন, প্রায় আমার ছেলের বয়সী। ঋদ্ধি একটা গান লিখেছিল, অনিন্দ তাতে সুর করেছিল, জিনিসটা প্রডিউস করেছিলাম আমি, গানটা গেয়েছিল সুরঙ্গনা। আমার ছোট নদী বয়ে যায় পাতায়, আঁকে বাঁকে চলে তাই তুলির খেয়াল, 7 রং লুকিয়ে পাতার সাদায়, খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়, খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়, খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়। ঠিকানা
আকাশে তাকিয়ে দেখি তারাদের ভিড়ে, রাস্তা বদলে আলো ঠিকানা খোঁজে, খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়, খুঁজে চলি ঠিকানার ঠিকানা কোথায়। এই যখন মানে এই টাইপের কাজের কথা হচ্ছে যেখানে ক্লায়েন্ট কেউ নেই, তো নিজেদের তাগিদে কাজ করা, সেখানে আমি আরেকজনের কথা বলবো যার সঙ্গেও খুব ইন্টারেস্টিং কিছু কাজ করেছি। তারপর আমরা একটা জিনিস করার চেষ্টাও করেছিলাম, কিন্তু তারপর দেখা গেল যে এমন কাজের চাপ পড়ে গেছে এবং যে যা নিজের রুজি রোজগারের জন্য কাজ করছে, যে শেষ পর্যন্ত ওই নগর ফিল্মের মতনই এটাও দাঁড়ালো না। কিন্তু সেটা হচ্ছে গিয়ে উপালি চট্টোপাধ্যায়। উপালি আর আমি একটা সময় বহুদিন ধরে আমার বাড়িতে আমরা নানানভাবে ফোক নিয়ে, রবীন্দ্রসঙ্গীত নিয়ে, এসব নিয়ে কাজ করতাম এবং তখন আমরা মিউজিক বিয়ন্ড বাউন্ডারিজ বলে একটা সংস্থাও তৈরি করেছিলাম। কিন্তু তারপরে ফাইনালি খুব একটা কিছু এগোনো গেল না, ভীষণ চাপের চোটে। কিন্তু উপালির সঙ্গে আমার এছাড়াও একটা অন্যরকম ইন্টারাকশন হয়েছে, যেটা নাকি খুব অনিন্দর সঙ্গে ইন্টারাকশনের সঙ্গে সিমিলার। সেটা হচ্ছে উপালি নিজে, শি ইজ ওয়ান অফ দ্য ফিউ মহিলা মিউজিক ডাইরেক্টরস, মানে এই কথাটা আমি মানে আমাদের ইন্ডাস্ট্রিতে মানে মহিলা মিউজিক ডাইরেক্টর, সিনেমাটোগ্রাফার এগুলো এখন অফলেট দেখা যাচ্ছে, কিন্তু এমনিতে খুব একটা বেশি দেখা যায় না। তো উপালি নিজেও কিন্তু, এবং ও একটা কমপ্লিট প্যাকেজ। আমার অনেক দিন আগে, 14 বছর আগে আমি যেমন দেখেছিলাম উৎসাহে, আতিশয্যে, মিউজিক্যাল উত্তেজনায় ভরপুর একটা মানুষ, মানে কথার শুরু থেকে মিউজিক, গাড়িতে ওঠা পর্যন্ত মিউজিক, গাড়ি চলছে তখনও মিউজিক, গাড়ি থেকে নামছে তখনও মিউজিক। কিন্তু বাবার পরে এরকম একটা সঙ্গীতময় মানুষ যার শুরু থেকে শেষ অবধি শুধুমাত্র কাজ নয়, বেঁচে থাকাটাও মিউজিক। এই গানটা একটা ছবির জন্য লিখেছিলাম, সুর করেছিলাম, গেয়েছি। আকাশ অংশত মেঘলা ছবির নাম। ভাইরাল থেকে উঠেছি, গলা একদম ভাঙা, আমি গাইতে পারবো কিনা জানি না, চেষ্টা করছি। একটু স্লো হবে, একটু স্লো। আমি ধরি। আকাশ হয়তো অংশত মেঘলা, রোদ্দুর হয়তো হঠাৎ আগন্তুক, ফুরিয়ে যাওয়া দুঃখের হাত ধরে যুদ্ধ যদিও হয়েছে ধ্বংসস্তূপ, সাহস যদিও হারিয়েছে পথ বাঁকে, জীবন ঘুরেছে ভীষণ ঘূর্ণিপাকে, যদিও স্বপ্ন অসম্ভব ভীষণ, যদিও আশা আশাহতেরও থাকে, যুদ্ধ তবুও ছাড়ব না কোনোদিনও, স্বপ্ন কখনো হাত ছেড়ে যাবে না। অংশত মেঘলা হলেও আকাশ আলোর খোঁজ কখনো ছাড়ব না। গানটা অ্যারেঞ্জ করেছিল পিবি, আমাদের সবার পিবি গানটা অ্যারেঞ্জ করেছিল, এবং মানে সেটা একটা অসাধারণ অভিজ্ঞতা। স্টুডিওতে যখন বাজাচ্ছে পিবি, তার সঙ্গে গাইছি, গানটা একটা অন্য জায়গায় চলে গেল আর কি, অ্যারেঞ্জমেন্টের জন্য। রাজা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুবই ভালো কম্পোজিশন। আমি কোনোদিনও, আমি নাটক এক সময় আমি দেখতাম, কিন্তু তারপরে বহুদিন কোনো টাচ ছিল না। তারপরে আবার হলো যখন লালের সঙ্গে বন্ধুত্ব, সুমন মুখোপাধ্যায় এবং নীল, ওর ভাই সুজন, ওরা যখন আমাকে অ্যাপ্রোচ করলো ডনের মিউজিক করার জন্য। এবার ডন কিহতে মিগুয়েল সার্ভান্তের, এটা ন্যাচারালি মানে খুবই ছোটোবেলায় পড়া উপন্যাস, এবং তারপরে ডালে ভাসেরম্যান যখন নাটকটা করলেন, পরে এটা সিনেমাও হলো। সেই সিনেমাতে পিটার ওটুড ছিলেন, সোফিয়া লোরেন ছিলেন, এবং সে বিখ্যাত গান ড্রিম অ্যান্ড ইম্পসিবল ড্রিম। প্রবুদ্ধর সঙ্গে আমার আলাপ হয়েছে অনেকটাই পরে, এবং আমি প্রায় 25 বছর পরে মঞ্চে অভিনয় করতে নেমেছিলাম। তখন প্রবুদ্ধ, এবং আমার যেটা মানে ওই কাজ করতে করতে যেটা প্রধান
প্রবুদ্ধ সম্পর্কে অনেকেই অনেক কিছু বললেন, যেটা আমার সবচেয়ে মনে হয় গুরুত্বপূর্ণ দিক, এই যে যখন ও বলল যে নাটকের সঙ্গীত আমি কিন্তু কিছু জানি না, এইটা বলার উদারতাটা অনেক শিল্পীর থাকে না, এবং সেটা প্রতি ক্ষেত্রেই যে ও যেটা জানে না সেটা হাত তুলেই স্বীকার করে, কিন্তু সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ে কি করে সেটা আয়ত্ত করবে, কি করে দখলে আনবে। এবং ওই নতুন করে যে সুরটাকে, যেটাকে বলি এই সময়ে দাঁড়িয়ে, এটা অনেক আগে তৈরি করা, 1992 আমরা প্রথম করেছিলাম নাটকটা, তখনকার সুর, সেটাকে আধুনিক প্রেক্ষিতে আনা এবং একটু কোথাও যাকে যেটা বলছি নিজের যে দক্ষতা, ও জানে সুরটা বদলে দিতে পারেও কিন্তু বদলাচ্ছে না, যতটা সম্ভব যে অরিজিনাল যে সুর সেটার সঙ্গে থাকা, তার মধ্যে ইলাস্ট্রেশন, ইলাবোরেশন, মিউজিক্যাল এলাবোরেশন সেটা তৈরি করা, সেইটাই। তা আমরা ওই নাটকেরই একটা গান যেটা আমি মঞ্চে গাইতাম, যেটা এখানে একটা বিড়ম্বনা হচ্ছে, এখানে আমার পেশাদার গাইয়েরা বসে রয়েছে, পেশাদার শিল্পীরা, তাদের সামনে আমি একটু মঞ্চে গাই, তো আমার যেটুকু গানের শিক্ষা সেটুকুই মঞ্চে গাইতে গাইতেই বাবার হাত ধরে, তা সেরকম একটা গান, স্বপ্ন অসম্ভবকে স্বপ্নে ধরা, স্বপ্ন অসম্ভবকে স্বপ্নে ধরা, অদম্য কোনো শত্রুর সাথে লড়া, অসহন যত দুঃখকে বুকে নিয়ে যে অগম দেশে বীরেরাও যেতে ত্রস্ত, সেখানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া, সেখানে ঝাঁপিয়ে পড়া, ঝাঁপিয়ে পড়া, শোধরানো সব শোধন অতীত ভ্রান্তি, দূর থেকে যেন পুজোর মতন তোমাকে ভালোবাসা, ক্লান্তিতে ভারী দুই বাহু নিয়ে চেষ্টা চালিয়ে তবু সেই কত দূরে নাগাল পেরিয়ে ফোটা, তারাকে ছোঁয়ার আশা, তারাকে ছোঁয়া, তারাকে ছোঁয়ার আশা, তারাকে ছোঁয়া। একটা ব্যাকড্রপ আছে, সেইটা আমি লালকে বলবো যে লাল ছোট্ট করে একটু সেটা ছোট করেই বলছি, অনেক বিলম্ব হয়ে গেছে, কিন্তু প্রবুদ্ধ ওয়াজ ভেরি ইনসিস্টেন্ট যে এটা যেন এই গানটা হয়, কারণ প্রবুদ্ধ এই গানটার সঙ্গে যেভাবে কোলাবোরেট করেছিল আমার সঙ্গে, কিন্তু গানটা ছোট একটু ভূমিকা করতে হয়েছে। এটা বিভাস চক্রবর্তী যে নাটক করেছিলেন, ব্লু হর্সেস অ্যান্ড রেড গ্রাস, একটা রাশিয়ান নাটক, মাইকেল সাথরভের লেখা, সেটার নাম দিয়েছিল শ্রীনন্তু কমরেডস। তা সেইখানে একটি গান ছিল, হঠাৎ একদিন আমাকে ডেকে বললো, লাল এটা সুর করতে হবে। আমি তো সুর করতে পারলে আমি কাউকে পাচ্ছি না, তো কী করতে হবে। রাত্রিবেলায় টুংটুং করে গাইছি, তখন আমি জিজ্ঞেস করলাম কার অনুবাদ, মানে এটা তো মূল নাটকটা জানি মিখাইল সাথরভের, বলে অনুবাদটা করে দিয়েছেন সুভাষদা। সুভাষদা মানে সুভাষ মুখোপাধ্যায়। আমি তো আরও বুঝতে পারছেন সুভাষ মুখোপাধ্যায়ের কথায় সুর বসাতে হবে, যে যাই হোক করে নেড়ে চেড়ে একটা সুর করা গিয়েছিলো, সেটা পছন্দ হয়েছিল বিভাসদার। তা প্রবুদ্ধ আমাকে আরও সেটা ভরসা দিল যে এটা খুব ভালো হয়েছে, আমি তোমার সাথে কোলাবোরেট করবো বলে আমরা এই গানটা গাইলাম একটা বিদেশি ফেস্টিভ্যালের জন্যে। যেন সাক্ষাৎ স্বর্গ উড়ে এসে ছুলো, মর্তের এই ধুলো, লাল ঘাসে চরে নীল ঘোড়াগুলো, ঘাড়ের ওপর ঝরনার মতো লম্বা কেশর, ঘুরে ঘুরে
যেন ছোটে আগুনের ফুলকি, উপড়িয়ে ফেলে আগাছা ঘূর্ণিঝড়। যত দূর চাও অরণ্য প্রান্তর, রুশ দেশি হাওয়া জানি করবে ওদের আলো। আকাশের ঢাকা তুলে মেঘ দেবে উকি, তোমাকে করতে সুখী। লাল ঘাসে চরে নীল ঘোড়াগুলো। নগর ফিল্মেলের যেই গানটা শুনিয়ে ইন্দ্রজিৎ আমাকে জয়েন করতে বলেছিল নগর ফিল্মেলে, এবং আমি গানটা শুনে আর দুবার চিন্তা করিনি, সেটা ইন্দ্রজিতেরই একটা কম্পোজিশন, গৌতম দার লেখা। এই নগর ফিলোমেল তো তৈরি হয়েছিল 81-82-তে, 82-তে। ইনফ্যাক্ট আমরা প্রথম আমাদের তখন বিমান ঘোষ ছিলেন HMV-তে, ডেকে নিয়ে গিয়ে রেকর্ড করালেন 1985-তে। যেটা বলার এই গানটার বিষয়ে সেটা হচ্ছে যে এই গানটা মিক্স হচ্ছিল আমার মনে আছে, আর প্রবুদ্ধর ওই গিটার শুনে উনি শুধু বলেছিলেন যে আমার একটাই শুধু খুব নস্টালজিক হয়ে পড়ছি, আমি সেন্ট পিটসবার্গ ইউনিভার্সিটিতে যখন মিউজিকোলজি নিয়ে পড়ছিলাম তখন আমাদের ক্যান্টিনে তখন ওই কিছু রাশিয়ান কবিরা অলমোস্ট এই গানটা শুনে আমার মনে হচ্ছে যে ইটস এ পোয়েট্রি রিডিং। ফাইনালি যেটা গৌতমদাকে জিজ্ঞেস করলাম যে তুমি লিখেছিলে যে গানটা বিজনের চায়ের কেবিন, তোমার এখনকার সময় দাঁড়িয়ে কি মনে হয় যে গানের শেষ যেটা লাইনটা, চলে এসো একদিন দেখা হবে সেখানে বিজনের চায়ের কেবিন, মানে ইট ইজ অ্যাকচুয়ালি এন ইন্ট্রোস্পেকশন। সারা দিনের পরে ইউ কাম ব্যাক টু ইয়োর সেলফ। বিজনের চায়ের কেবিনটা ওই অর্থেই লেখা। পরন্ত আলোর ছটায় নেশা মন যেতে চায়, বিজনের চায়ের কেবিন। বসে গিয়ে জনাতিন পায়া ভাঙা উদাসীন, কয়েকটা চেয়ার টেবিল, ধোঁয়াকালি রং চটা এক ফালি দীর্ণতা, তবু যেন বিলাসিতা রাজকীয় মত্ততা, গুঞ্জনে রাজ্য মুখর, আলোহীন চায়ের কেবিন। লা 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 la 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 la.